জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলার জন্য। সেই দিনের অভিজ্ঞতা ও মন্তব্য আহমদ সফার সাথে আলাপচারিতে তিনি বলেছিলেন, 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের সাথে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব ভালা, অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গড়ে তোলো। শেখ সাহেব কইলেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলা ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম, কইলাম, আপনি অপোজিশনরে 100 সিট ছাইড়ে দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চলে আইলাম। ইতিহাস শেখ সাহেবের স্টেটসম্যান ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এই কামডারে কাজে লাগাইবার পারলেন না। বিরোধী দলগুলোর গুরুত্ব স্বাধীনতা উত্তর বাংলাদেশের শীর্ষ নেতারা রাজনৈতিকভাবে বিবেচনা করেননি। বিরোধী দলের কার্যকর উপস্থিতি ছাড়াই তারা আনুষ্ঠানিক রাষ্ট্র নির্মাণ করতে পারবেন, এটাই ছিল তাদের পূর্বানুমান। 1973 সালে 7ই মার্চ স্বাধীন দেশের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া ভাসানী ন্যাপ 5.3% ভোট ও মুজাফফর ন্যাপ 8.3% ভোট, জাসদ 6.5% ভোট ও সিপিবি অংশ নেয়। তবে ন্যাপ ও জাসদ তাদের প্রচারণা দিয়ে ভোটারদের দৃশ্যমানভাবে আকৃষ্ট ও ভোটারদের আগ্রহের দল হয়ে উঠতে পারে। আসন তেমন না পেলেও দুই ন্যাপ ও জাসদ সম্মিলিতভাবে 20% বেশি ভোট পায়। সিপিবি পায় 1% ভোট। নির্বাচনের আগে সম্ভাব্য ফলাফল নিয়ে শেখ মুজিবের সাথে আন্তরিক আলাপে বামপন্থী রাজনীতিক ও সাংবাদিক হায়দার আকবর খান রণ বলেছিলেন, এবার কিন্তু আপনি আগের মতো সব আসন পাবেন না। তিনি পাল্টা প্রশ্ন করলেন, কত পাবো মনে করছিস? হায়দার আকবর খান রণ বলেছিলেন, 30 থেকে 50টা সিট আওয়ামী লীগ হারবে। তিনি মুচকি হেসে বলেছিলেন, এটা হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বিরোধীরা কত সিট পাবে বলে শেখ মুজিব মনে করেন এই প্রশ্ন করলে তিনি বলেন, সেটা না বলাই ভালো, কারণ সেটা জানলে বিরোধীরা নির্বাচনেই আসবে না। ক্ষমতাসীন দল সরকারের প্রচার মাধ্যম ও যানবাহন দুটোই নির্বাচন উপলক্ষে নির্বিচারে ব্যবহার করে। দলীয় প্রচার ও সফরের জন্য তারা সরকারি গাড়ি, বিমান ও হেলিকপ্টার ইত্যাদি যথেচ্ছ ব্যবহার করছে বলে কোনো কোনো বিরোধী দলীয় নেতা ও কর্মী অভিযোগ উত্থাপন করেন। এই হেলিকপ্টারগুলো ছিল বিদেশ থেকে অনুদান হিসেবে ত্রাণ কাজের জন্য পাওয়া। এমনকি সরকারি দলের নির্বাচনী প্রচারে রাষ্ট্রায়ত্ত মিলের অর্থ ব্যয়ের অভিযোগ আসে। জাতীয়করণকৃত মিল কারখানার তহবিল থেকে অর্থ ব্যয় করে সম্মেলন অনুষ্ঠানের নামে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার এবং মিল বন্ধ করে সাধারণ শ্রমিকদের ঢালাওভাবে আওয়ামী নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। ন্যাপের মোজাফফর আহমেদ ও পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, সরকারি দলের সমর্থকরা প্রশাসনের সহায়তায় মনোনয়নপত্র দাখিলের দিনে বাধা প্রদান, ভীতি, সন্ত্রাসের সৃষ্টি করছে। সরকারি প্রশাসন ও রক্ষী বাহিনী ন্যাপ এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সরকারি দল ভয় দেখিয়ে ও চাপ দিয়ে ময়মনসিংহ 6 আসনের ন্যাপ প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করে। এমনকি নির্বাচনের প্রস্তুতির দিনগুলোতে এদেশে আওয়ামী লীগ ছাড়া আর যে কোনো দল বা যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিচ্ছেন, এই খবরটা বেতার টিভির কর্মকর্তারা বেমালুম গায়েব করে ফেলেন। বাংলাদেশের কোথাও বিরোধী দলীয় সমাবেশ, শোভাযাত্রা হয়ে থাকলেও জাতীয় বেতারের কর্তারা সেই খবর সুকৌশলে এড়িয়ে যান। আওয়ামী লীগের বড়, মাঝারি ও ছোট নেতাদের বিশাল জনসভার বক্তব্য তুলে ধরতেই বাংলাদেশ বেতারে সম্প্রচারের সিংহভাগ সময় ব্যয় করা হতো। টেলিভিশনের সংবাদ পরিবেশনাতেও ছিল সেই একই চেহারা। বেতারের অভূতপূর্ব কর্মকাণ্ডে প্রীত হয়ে সম্ভবত বাংলাদেশ বেতারের 25 জন অনুষ্ঠান সংগঠককে সহকারী আঞ্চলিক পরিচালক বা সমমর্যাদা সম্পন্ন পদে এবং 19 জন অনুষ্ঠান প্রযোজককে অনুষ্ঠান সংগঠকের পদে গণপ্রমোশন দেওয়া হয়। প্রমোশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে প্রথম গ্রুপে 3 জন মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন এবং একজন মুক্তিযুদ্ধে ছিলেন বলে শোনা যায়। অর্থাৎ সর্বমোট 44 জন অফিসারের মধ্যে 4 জন বাদ দিলে 40 জনই পাকিস্তান আমলে সগৌরবে রেডিও পাকিস্তানে কাজ করেছেন এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছিলেন।
সরকারি সহায়তায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সত্ত্বেও বিরোধী দলগুলোর প্রতি জনসমর্থন বাড়তে থাকে। বিরোধী দলগুলোর মধ্যে ন্যাপ এবং জাসদের প্রচার সভাগুলোতে তখন আশাতীত লোক সমাগম ক্ষমতাসীন দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেয়। এই উপমহাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে বিজয়ী হওয়াটাকে একটি বিশেষ সম্মানের বিষয় বলে বিবেচনা করা হয়ে থাকে। তাই আওয়ামী লীগের প্রার্থীরা যেন নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন, সেই লক্ষ্যে ক্ষমতাসীন দলের প্রার্থীরা, কর্মীরা সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কাউকে নিজ এলাকায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দিত। জীবননাশের হুমকি, ভীতি প্রদর্শন, অপহরণ সহ নানা উপায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র পেশ করা থেকে বিরত রাখা হতো। 1973-এর 7ই মার্চ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। স্বাধীন দেশের প্রথম নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই ভোট কেন্দ্র। বিপুল উৎসাহ নিয়ে সবাই ভোট দিতে যাচ্ছেন। তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি ইংরেজি থেকে বাংলায় বাংলাদেশের সংবিধানের অনুবাদ করেছিলেন, সেই প্রফেসর আনিসুজ্জামান যাচ্ছেন ভোট দিতে। 2 গাড়ি ভরে তিনি সহকর্মীদের সাথে ভোট কেন্দ্রে গেলেন। সাথে উপাচার্য অধ্যাপক ইন্নাস আলী, রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত শিক্ষক এবং সাধারণে অতি পরিচিত মুখ। সকলের মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ, কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে তাদের সেই উত্তঙ্গ উৎসাহ দপ করে নিভে গেল। তারা জানলেন তাদের সকলের ভোটই দেয়া হয়ে গেছে। অধ্যাপক আনিসুজ্জামান সরকারি প্রার্থীকে ভোট দিতেন, হয়তো অন্যরাও তাই দিতেন, তবে উৎসাহী রাজনৈতিক কর্মীরা সেই আশার উপর ভর করে নিশ্চুপ থাকতে চাননি। ভোট দেয়া শেষ হলো। ভোট গণনা শুরু হবার পর কোনো কোনো আসনে স্থানীয় অফিসাররা বিরোধী দলীয় প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষণাও করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিজয়ী হতে দেয়া হয়নি। বিরোধী দলীয় নেতাদের মধ্যে টাঙ্গাইলে ভাসানী ন্যাপের ডক্টর আলিম আল রাজি ক্ষমতাসীন মন্ত্রী আব্দুল মান্নানের বিরুদ্ধে, জাসদের শাহজাহান সিরাজ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, ন্যাপের আব্দুর রহমান মির্জা তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে, বাকেরগঞ্জে জাসদের মেজর অবসরপ্রাপ্ত জলিল ক্ষমতাসীন দলের আব্দুল মান্নান ও হরনাথ বাইনের বিরুদ্ধে 2টি আসনে, ভাসানী ন্যাপের রাশিদ খান মেনন ক্ষমতাসীন দলের ফজলুল হক ও নুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে 2টি আসনে, সিলেটে মুজাফফর ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত মুজিব সরকারের প্রভাবশালী মন্ত্রী আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে, কুমিল্লায় ন্যাপের অধ্যাপক মোজাফর আহমদ ক্ষমতাসীন দলের ক্যাপ্টেন সুজাত আলীর বিরুদ্ধে এবং ভাসানী ন্যাপের মোশতাক আহমেদ চৌধুরী ক্ষমতাসীন দলের এম সিদ্দিকীর বিরুদ্ধে বিপুল ভোটে অগ্রগামী ছিলেন। এদের মধ্যে এম এ জলিল, শাহজাহান সিরাজ এবং মোশতাক আহমেদ চৌধুরীর নাম টেলিভিশনে বিজয়ী বলেও ঘোষণা করা হয়। আরও প্রায় 1 ডজন বিরোধী প্রার্থী অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি না হলে এবং আওয়ামী লীগ সহ অসৎ পন্থা অবলম্বন না করলে নিজেদের নির্বাচনী এলাকা থেকে তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতেন। বাবুগঞ্জে মেননের প্রতিদ্বন্দ্বী সার্জেন্ট ফজলুল হক নিজেই অভিনন্দন জানিয়ে মেননকে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন, কিন্তু পরদিন টিভি ঘোষণায় জানা যায় মেনন পরাজিত হয়েছেন। আওয়ামী লীগ মনে করেছিল নির্বাচনী গুরুত্বহীন কিছু সংখ্যক বিরোধী নেতা জয়লাভ করলে তাতে তেমন কিছু ক্ষতি হবে না, কিন্তু বিশিষ্ট বিরোধী নেতারা জিতে যাবেন তা কিছুতেই তাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যখন তারা দেখতে পান যে আওয়ামী লীগের কয়েকজন প্রথম সারির নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হতে চলেছেন, তখন তাদের মাথায় বজ্রাঘাত হলো। ভোট গণনা যখন কয়েকজন বিরোধী নেতার সুনিশ্চিত জয়ের ইঙ্গিত দিচ্ছিল, তখন অন্তত 6টি নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টার আরোহীরা সমস্ত ব্যালট ছিনিয়ে নেয় এবং সেগুলোর পরিবর্তে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ভর্তি বাক্স নির্বাচনী কেন্দ্রগুলোতে রেখে আসে। কিছু কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীরা অস্বাভাবিক ভোট পান। উদাহরণ হিসেবে বলা যায়, আব্দুর রাজ্জাক ফরিদপুর 16 আসনে মোট 1,29,215 ভোটের মধ্যে পান 95,114 ভোট। ঢাকায় শাহ মোয়াজ্জেম হোসেন মোট 1,30,111 ভোটের মধ্যে পান 1,07,689 ভোট। গাজী গোলাম মোস্তফা ঢাকা 10 আসনে মোট 2,85,120 ভোট ও প্রদত্ত 162,336 ভোটের মধ্যে পান 1,10,284 ভোট। শেখ মুজিবুর রহমান ঢাকা 15 আসনে পান 1,05,958 ভোট। যখন দেখা গেল যে ঢাকায় শেখ মুজিবের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন গাজী গোলাম মোস্তফা,
তখন তার ভোট বাড়িয়ে করা হয় 1,14,928 ভোট, যেখানে মোট ভোটের সংখ্যা ছিল 1,38,414। এর আগে এমনকি 1970 সালের স্বতঃস্ফূর্ত নির্বাচনেও উক্ত আসনগুলোতে এত ভোট পড়তে দেখা যায়নি। সরকারি ফলাফল প্রকাশের পর দেখা গেল যে 289টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা 282টি আসনে জয়লাভ করেছেন। বিরোধী ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন বাকি 7টি আসন। 2টি বিরোধী রাজনৈতিক দলের একজন করে প্রার্থী মানিকগঞ্জের ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান ও টাঙ্গাইল থেকে জাসদের আব্দুস সত্তার নির্বাচনে জয়লাভ করেন। অন্য 5টি আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা, রাজনৈতিক অঙ্গনে যাদের খুব একটা পরিচিতি ছিল না। মেজর জলিল বরিশালের একটি অঞ্চল থেকে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধে ছিলেন আওয়ামী লীগের হরনাথ বাইন, যার তেমন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। ভোটের পরদিন সকাল পর্যন্ত মেজর জলিল 4,000 ভোটে এগিয়েছিলেন। বাকি ছিল 2টি ভোটের গণনা, যেখানে মোট ভোটের সংখ্যা প্রায় 4,000-এর মতো। স্বাভাবিকভাবে মেজর জলিলের জেতার কথা। ফলাফল ঘোষণা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর হরনাথ বাইনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিস্ময়করভাবে বাকি 2টি কেন্দ্রের মোট ভোটারের চেয়েও বেশি ভোট পান হরনাথ বাইন। ঈশ্বর সম্ভবত এভাবেই অনেক ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এমন গায়েবী ভোটার পাঠিয়েছিলেন। রাজধানীর বাইরে সারা দেশে সর্বাধিক সংখ্যক ভোট পেলেন শাহ মোয়াজ্জেম হোসেন। একমাত্র প্রতিদ্বন্দ্বীর জামানত লজ্জাজনকভাবে বাজেয়াপ্ত হল। স্বদেশ পত্রিকায় কাজী খালেক, শেখ মুজিব ও শাহ মোয়াজ্জেমের 2টি ছবি একত্রে ছেপে লিখলেন 2 বিজয়ী বীর। স্বদেশ পত্রিকার সাংবাদিককে শেখ মুজিব ডেকে ধমক দিয়ে বললেন, বাংলাদেশে 2 জন বিজয়ী বীর হতে পারে না, এখানে একজনই বীর। অচিরেই কাজী খালেকের চাকরি গেল। পত্রিকার প্রশাসক পদ থেকে তাকে বিতাড়িত করা হলো। ন্যাবের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ দাবি করেন যে নির্বাচনে কারচুপি না হলে তার দল 25টি আসনে জয়ী হতো। কোনো কোনো পর্যবেক্ষকের মতে অবাধ নির্বাচন হলে বিরোধী দলগুলো হয়তো 30 বা 40টি আসনে জয়ী হতো। 300 আসনের সংসদে তা নিতান্তই নগণ্য। কিন্তু বিরোধী দল ও স্বতন্ত্র মিলে যে মাত্র 7টি আসনে জয়ী হলো, তার ফল হিতের বিপরীত হয়েছিল। প্রথমত, এই নির্বাচনের ফলাফল থেকে মুজিবের মনে ধারণা হলো যে তিনি দারুণ জনপ্রিয়। তখন তিনি জনপ্রিয় ঠিকই ছিলেন, কিন্তু যতটা তার ধারণা হয়েছিল অতটা নয়। দ্বিতীয়ত, বিরোধী দল কার্যত না থাকায় সংসদ পরিণত হল রাবার স্ট্যাম্পে, মুজিবের ইচ্ছাই সংসদের ইচ্ছা। 1973 সালে 9 মার্চ ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে ভূমিধস বিজয়ের পরে শেখ মুজিব একদলীয় শাসনের ইঙ্গিত দিয়েছেন, এই শিরোনামে একটি সংবাদ ছাপা হলো। সেখানে বলা হয়, গতকালের নির্বাচনের ফলাফলে বিরোধী দলকে ফলত নিশ্চিহ্ন করার লজ্জিত হওয়ার বদলে শেখ মুজিব বলেছেন তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে বিবেচনা করবেন না। তখন 8টি আসনের ফল প্রকাশিত হওয়া বাকি ছিল। আওয়ামী লীগ 274 আসন, 3টি বিরোধী দল এবং 1টি করে আসন পেয়েছিল এবং 3 জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিজয় উদযাপনের জন্য সাংবাদিকদের সাথে চা ও কেক খেতে খেতে বললেন, এই ফলাফল নিশ্চিত করছে যে আমার জনগণ আমাকে ভালোবাসে এবং আমিও তাদের ভালোবাসি। যে 3 জন সংসদ সদস্য স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগেরই লোক। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। ওরা আবার আওয়ামী লীগে ফিরে আসবেন। বিরোধী দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে 25টি আসন থাকতে হয়। অপোজিশন 25টি আসন পায়নি, তাই বিরোধী দল হিসেবে তারা বিবেচিত হতে পারে না। বিরোধী দলের জন্য প্রাপ্য সুযোগ সুবিধা তারা পেতেও পারে না, এমনকি রেডিও, টিভিতে, টেলিভিশনের জন্য বিরোধী দলের জন্য বরাদ্দ সময়ও তাদের দেয়া সম্ভব নয়। নির্বাচনের পরে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চিরস্থায়ী শত্রুতার বীজ বপন হয়েছে এবং পরস্পরের মধ্যে জন্ম নিয়েছে অবিশ্বাস ও আস্থাহীনতা। গোটা নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে সন্দেহের দানা বাঁধে। দেশবাসী মনে করতে থাকেন বিরোধী দলগুলোর অন্তত 30টি আসনে বিজয় ছিল সুনিশ্চিত। নির্বাচনের পর মাত্র 1 মাস সময়ের মধ্যে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন দেশের শিল্পাঞ্চলগুলো থেকে অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীদের বের করে দেওয়ার অভিযান চালায়। তাদের যুক্তি ছিল, আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু বিপুলভাবে জয়লাভ করেছে এবং সরকার শ্রমিকদের কল্যাণের জন্য সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার পদক্ষেপ নিয়েছে, এমত অবস্থায় দেশে অন্য কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রয়োজনীয়তা নেই।
1973 সালের 5 এপ্রিল তারা টঙ্গী শিল্প এলাকায় বাংলা শ্রমিক ফেডারেশন নামে একটি বামপন্থী দলের শ্রমিক সংগঠনের ওপর প্রথমবারের মতো সরাসরি আক্রমণ চালায়। এতে কয়েকজন শ্রমিক নিহত হন। অসংখ্য শ্রমিককে নির্দয়ভাবে প্রহার করা হয়। স্বাধীন দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন ছিল এমনই রক্তাক্ত আর নির্মম।